হ্যালো এভরিওয়ান, আমি দেবযানী। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। হিমাচলের এই তৃতীয় পর্বে আপনাদের আজকে নিয়ে যাব কালপা থেকে টাবো। কালপাতে আমাদের চোখ খুলল মহাদেবের দর্শন দিয়ে। 6050 মিটার উঁচু বরফে ঢাকা এক বিশাল শিবলিঙ্গের মতন পাহাড়। কিন্নরীরা বলেন এটা শুধু পাহাড় না, এ যেন সাক্ষাৎ মহাদেব। আর আমার মতন শিব ভক্তদের জন্য কালপা শুধুমাত্র একটা ভিউ পয়েন্ট নয়, এটা একটা তপভূমি। আজকে আমরা কিন্নরকে বিদায় জানিয়ে টাবোর পথে রওনা দেব। আর এই জার্নির প্রত্যেকটি বাক্যে রয়েছে নতুন ছবি ও নতুন গল্প। এটা শুধুমাত্র একটা রোড ট্রিপ নয়, এটা একটা রূপকথার সফর। তাহলে চলুন শুরু করা যাক আমাদের কালপা টু টাবো ট্যুর। ঘড়িতে সময় এখন সকাল 9টা। আমরা কালপা থেকে যাত্রা শুরু করলাম। আমাদের হোমস্টের খুব সামনেই রয়েছে রোগী ভিলেজ, আর সেখানে আছে সুইসাইড পয়েন্ট। আমরা এখন সেটাই দেখতে যাচ্ছি। নামটা শুনে বেশ ভয় লাগছে, কিন্তু ওখানে গিয়ে আসলে বোঝা যাবে জায়গাটা ঠিক কতটা ভয়ের। রোগী ভিলেজের সুইসাইড পয়েন্ট ছাড়াও কালপাতে আরও দুটো জায়গা আছে দেখার মতো। একটা হলো নারায়ণ নাগিনী মন্দির, আর আরেকটা হলো চিনিগ্রাম। নারায়ণ নাগিনী মন্দির কাঠের কাজ করা আর কিন্নরি স্টাইলের একটি পুরনো মন্দির। আর চিনিগ্রামে রয়েছে প্রচুর আপেলের বাগান। তবে আজ আমরা শুধু এই সুইসাইড পয়েন্টটা দেখেই বেরিয়ে পড়ব টাবোর পথে। এই যে এটাই হলো সেই সুইসাইড পয়েন্ট। ওই দেখুন, আমাদের ট্রাভেলারটা এমনভাবে পার্ক করা আছে, ওটা দেখেই সব থেকে বেশি ভয় লাগছে। এখানকার লোকাল লোকজন এই জায়গাটাকে বলে রোগী ক্লিফ বা কিন্নর ক্লিফ পয়েন্ট। প্রায় 1000 ফুটেরও বেশি খাড়া খাদ একদম নিচে নেমে গেছে সুলতেজ নদীর দিকে। কিনারায় দাঁড়ালে দেখা যাবে নিচে সুলতেজ নদী এঁকে বেঁকে বয়ে চলেছে। ডান দিকে চিনি ভিলেজ, বাঁ দিকে কুঠি, আর সামনে বিশাল কিন্নর কৈলাস। শীতের সময় এই পুরো খাদটাই বরফে ঢেকে যায়। তো যাই হোক, আমরা এই পয়েন্টটা কভার করে আবার রওনা দিলাম। গাড়িতে উঠে মনে হচ্ছে আমরা ওই জায়গাটার নাম সুইসাইড পয়েন্টের বদলে যদি লাইফ পয়েন্ট রাখি তাহলে কেমন হয়। কারণ ওখানে দাঁড়িয়ে সত্যি মনে হচ্ছিল জীবন কতটা বিশাল, কতটা সুন্দর। এক্ষুনি রাস্তার ধারে যেই ভিড়টা দেখতে পাচ্ছেন, এটা দেখে কি মনে হচ্ছে বলুন তো? আমাদের প্রথমে মনে হচ্ছিল কোনো পুজো হচ্ছে, তারপর লোকাল একজনের থেকে জানতে পারলাম এখানে বিয়ে হচ্ছে। যাক, আমাদের বিশাল সৌভাগ্য আমরা এই সুন্দর পাহাড় দেখার সাথে সাথে পাহাড়ি মানুষদের বিয়ে দেখারও একটু সুযোগ পেলাম। কালপা থেকে 7 কিলোমিটার নেমেই রেকংপেও। এটা কিন্নরের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার। এটাই শেষ বড় শহর, যেখানে এটিএম, পেট্রোল পাম্প, মার্কেট সবই আছে। এখান থেকেই মোটামুটি সমস্ত দরকারি জিনিসপত্র নিয়ে নেওয়া ভালো, কারণ এখান থেকেই কিন্তু স্পিতির রাস্তা শুরু হচ্ছে, মানে আসল অ্যাডভেঞ্চারের এন্ট্রি। এখানে দেখছি সকালে যতটা ঠান্ডা, দুপুরে ঠিক ততটাই গরম। আর এই টেম্পারেচারে আমাদের গাড়িও বেশ গরম হয়ে গেছে। তাই আমাদের ড্রাইভার দাদারা ঠিক করলেন এই ঝর্ণার জলেই পুরো গাড়িটাকে একবার ধুয়ে নেবেন। এই তীব্র গরমে ঝর্ণার জলে কিন্তু আমাদের গাড়ি ঠান্ডা হয়ে গেছে, তাই আমরাও বা বাদ যাই কেন। তাই সবাই মিলে দুঢোক করে ঝর্ণার জল খেয়ে শরীর আর মনকে ঠান্ডা করে আবার রওনা দিলাম। কালপা থেকে 96 কিলোমিটার পরেই আসছে খাব। এই জায়গাটা অনেকের কাছে খাব সঙ্গম নামে পরিচিত। আমরা এখন সেখানেই হাজির হয়েছি। सतलुज रिवर, दिस इज स्पीति रिवर। ये संगम है दोनों नदियों का, स्पीति और सतलुज दोनों नदियों का ये संगम है। उधर से जो लेफ्ट से आ रही है वो स्पीति है। दोनों का यहाँ पे मिलन है, स्पीति और सतलुज। আমাদের ড্রাইভার দাদা বললেন এখানে সুলতেজ নদী আর স্পিতি নদীর মিলন হয়। দুটো নদীর রং আর জল আলাদা, একটা ঘোলা আরেকটা নীলচে সবুজ। উপরে দাঁড়িয়ে দেখলে মনে হবে প্রকৃতি যেন নিজের হাতে রং মিশিয়ে ছবি এঁকেছে। আমার পেছনে রয়েছে খাব ব্রিজ। এটা হলো এশিয়ার অন্যতম উঁচু ব্রিজগুলোর মধ্যে একটি।
এই ব্রিজটা প্রায় 8,900 মিটার উঁচু। খাপকে বিদায় জানিয়ে এবার আমরা রওনা দিলাম নাকো গ্রামের পথে। খাপ থেকে আরও প্রায় 3 কিলোমিটার উপরে রয়েছে নাকো গ্রাম, যার হাইট হলো 3,962 মিটার। এটাই কিন্তু কিন্নরের শেষ গ্রাম। ঘড়িতে সময় এখন দুপুর 2টো। আমরা এসে পৌঁছালাম নাকোতে। নাকোর এই ছোট্ট ধাবা থেকেই আমরা আজকের লাঞ্চটা সেরে নেব। আশেপাশে মাত্র 1-2টো ধাবাই চোখে পড়ছে, তবে এই ধাবাটাতেই দেখছি বেশ ভিড় রয়েছে। এখানে ভেজ, নন ভেজ এছাড়া ভাত, রুটি, মোমো প্রায় সবই পাওয়া যাচ্ছে, কিন্তু ওয়েটিং টাইম বেশ অনেকটা। তাই জন্য আমাদের এখান থেকে লাঞ্চ করে বেরোতে বেরোতে 1-1.5 ঘন্টার বেশি সময় লেগে গেল। তাই আর বেশি দেরি না করে সোজা উঠে পড়লাম গাড়িতে, কারণ আমাদের টাবু পৌঁছাতে পৌঁছাতে বেশ অনেকটাই টাইম লাগবে এখনও। একই দুর্গম পাহাড়ি রাস্তা, তার ওপর সন্ধে নেমে আসলে আর রক্ষে থাকবে না, তাই এর থেকে বেশি দেরি করা আর ঠিক হতো না। নাকো থেকে টাবোর দূরত্ব প্রায় 63 কিলোমিটার। এর মাঝে পড়বে সুমদো, এটা স্পিতি ভ্যালির এন্ট্রি চেকপোস্ট। এখানে ইন্ডিয়ানদের পারমিট লাগে না, কিন্তু নামটা জাস্ট এন্ট্রি করতে হয়। কালপা টু টাবোর রাস্তায় সুমদো পেরোলে একটা ছোট্ট গ্রাম আছে। গ্রামটির নাম হলো গুয়ে গ্রাম। আমরা এখন সেখানেই যাচ্ছি। এই গ্রামটি দেখতে সাধারণ একটা গ্রামের মতনই, কিন্তু ঠিক এখানেই লুকিয়ে আছে স্পিতি ভ্যালির সবথেকে বড় রহস্য। এখানে রয়েছে প্রায় 500 বছরের পুরনো একটা মমি। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, ইজিপ্টে নয়, এটা রয়েছে আমাদের হিমাচলেই। চলুন, আমরা সেখানেই পৌঁছে গেছি। এখানে দেখছি যেরকম ঠান্ডা সেরকম হাওয়া, ঠান্ডায় পুরো চোখ মুখ ফুলে গেছে। এখন আমরা একটা মনিস্ট্রির সামনে এসেছি। খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভীষণ ঠান্ডা, আর অল্প অল্প শ্বাসকষ্টও শুরু হয়েছে। দেখা যাক এবার কি হয়। এই যে এটাই হলো সেই 500 বছরের পুরনো একটি বুদ্ধিস্ট মনকের মমি। ইনি হলেন সাংঘা তেনজিং। ইনি ছিলেন তাবো মনিস্ট্রির একজন সাধক। কার্বন ডেটিং বলছে এটির বয়স 550 বছরেরও বেশি। কিন্তু অবাক করা ব্যাপার কি জানেন, এই মমিটা কোনো কেমিক্যাল ছাড়াই ন্যাচারালভাবে প্রিজার্ভ হয়ে আছে। চামড়া, দাঁত, নখ সব ইনট্যাক্ট, এমনকি মাথার চুলও এখনও দেখা যায়। গুয়ে গ্রামের লোকজনের বিশ্বাস উনি মারা যাননি, উনি এখনও ধ্যানে আছেন। ইতিমধ্যেই প্রচণ্ড ঠান্ডায় আমাদের সকলের অবস্থা খুবই খারাপ, কিন্তু এই 500 বছরের পুরনো ইতিহাস চোখের সামনে দেখতে গেলে একটু কষ্ট তো করতেই হবে, কি বলেন? এই মনেস্ট্রিটা কভার করে আমরা আবার গাড়িতে উঠে বসলাম। এবার আমরা টাবোর প্রায় খুব কাছাকাছি চলে এসেছি। গাড়ি থেকে নেমে বেশ অনেকটা কাঠখড় পুড়িয়ে আমাদের এই হোমস্টে অবধি পৌঁছাতে হয়েছে। রাস্তা এতটাই সরু আর এবড়ো খেবড়ো যে ওখানে গাড়ি ঢোকার কোনো উপায় নেই। একেই এতটা হাই অল্টিটিউড, আর তার মধ্যে এতগুলো লাগেজ নিয়ে রুমে আসা। বিশ্বাস করুন, শরীর আর একটুও দিচ্ছে না। সারাদিনের ক্লান্ত শরীর আর পেটে খিদে নিয়ে সোজাতাই ডিনার করতে বসে পড়েছি। চলুন আজ তাহলে ব্লগটা এখানেই শেষ করি। সবাই খুব সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার আগামী ব্লগে। আজকের জন্য বাই বাই।